আজকে আমরা পড়ব এইচএসসি বাংলা সিলেবাসের একটা দারুণ দুর্দান্ত কবিতা আল মাহমুদের, সেটা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। এই শিরোনামের সহজ সরল বঙ্গানুবাদ হচ্ছে ফিরে আসার লজ্জা। কেউ বিদেশ থেকে বড় একটা ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরলো, বা কেউ শহর থেকে সরকারি একটা চাকরি নিয়ে নিজের গ্রামে ফিরলো, সেই প্রত্যাবর্তন কিন্তু গর্বের, আনন্দের, সাফল্যের। তাহলে এখানে কোন প্রত্যাবর্তন হলো যে প্রত্যাবর্তনের কারণে লজ্জা পেতে হচ্ছে? তো এই প্রত্যাবর্তনের লজ্জার মূলে রয়েছে পরাজয়, ব্যর্থতা, হতাশার গ্লানি। তাহলে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার আদ্যপান্ত এখানে পরাজয়, হতাশা, ব্যর্থতা এগুলোর কথা বলবে। যদি আমি কবিতাটা গল্পের মতো করে বলি, যদিও এই কবিতা গল্পের ঢঙে বলা হয়েছে অনেকটা, তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একটা মানুষ সে বারংবার চেষ্টা করছে শহরে যাওয়ার, শহরের জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং শহর থেকে শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু বারংবার তার এই চেষ্টা ব্যাহত হচ্ছে। বারবার সে ট্রেন মিস করছে। ট্রেন যদিও এখানে একটা প্রতীকী, তো আমি গল্পের ছলে বলছি, আমরা মূল কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা অবশ্যই যাব। তো সেই মানুষটা বারবার ব্যাগপত্র গোছায়, স্টেশনে যায়, প্ল্যাটফর্মে যায়, কিন্তু ট্রেন বারবার তাকে ছেড়ে যায়, কারণ সেই মানুষটা খুবই অলস, কিংবা মন থেকে সে তার গ্রামকে ছেড়ে যেতে চায় না। এ কারণে বারবার অনেকটা ইচ্ছে করে, আলসেমির কারণে বা ভাগ্যের পরিহাসে বা বাস্তবতার কারণে সে ট্রেন মিস করে, অর্থাৎ সাফল্যের দিকে ধাবিত হতে পারে না। কিন্তু এই লোকের চিরচেনা কাছের পাশের এমনকি ভাই বোনেরাও পর্যন্ত তারা সফল হয়, প্রতিষ্ঠিত হয়। তারা যাওয়ার বেলায়, পরিচিত লোকজন যাওয়ার বেলায় হাত নেড়ে নেড়ে তাকে সান্ত্বনা দিয়ে যায়। তো এই ব্যর্থ মানুষ রাতের অন্ধকার শেষে ভোরের দিকে সে তার গ্রামে ফেরে। গ্রামে ফিরতে ফিরতে সে তার গ্রামের গাছপালা, তারপর জলাশয়, পুকুর, দিঘি, তারপর গ্রামের যে নৈসর্গিক সৌন্দর্য সেগুলো সে দেখতে পায় ঘরের ফিরতে ফিরতে বাড়ির আঙিনায় তার ছোট্ট কলা গাছের বাগান সে দেখতে পায়, আটচালা ঘর দেখতে পায়, এবং দেখতে পায় যে তার বাবা ভোরবেলায় কোরআন শরীফ পাঠ করছে। এই প্রকৃতিও তার ফিরে আসাকে সেভাবে মেনে নিতে চায় না। বাবাও মুখ নিচু করে, মানে সন্তান ব্যর্থ হয়ে ফিরেছে এটাও বাবা জানি মেনে নিতে চায় না এরকম একটা ভাব। কিন্তু মা মা খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলে যে তুই ফিরে এসেছিস, তুই না থাকলে ঘরটা কেমন জানি শূন্য শূন্য লাগে। তো ব্যর্থতার এই নেতিবাচক দিকগুলো, পরাজয়ের এই দিকগুলো কেউ না মেনে নিলেও আমাদের মারূপী প্রকৃতি, আমাদের এই গ্রামীণ সহজ সরল জীবন সেটা মেনে নেয়। অর্থাৎ একজন লোক গ্রামীণ সহজ সরল জীবন থেকে শহরে জীবনে যেতে চায় না, খাপ খাওয়াতে পারে না, আর এই কারণে সে বারবার যে তার গ্রামে ফিরে আসে, এটাই প্রত্যাবর্তন। আর সে লজ্জা নিয়ে, ব্যর্থতা নিয়ে ফিরে আসে, তাই কবিতার নাম প্রত্যাবর্তনের লজ্জা। এখন আমরা মূল কবিতার লাইন টু লাইন ব্যাখ্যায় যাব। তো যাওয়ার আগে ছোট্ট করে 1 মিনিটের কথা বলতে চাই, যারা কিনা A+ পেতে চান এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক যে ভর্তি পরীক্ষাগুলো রয়েছে সেখানে ভালো নম্বর পেতে চান, তাদের জন্য ছোট্ট একটা আলাপটা হচ্ছে প্রত্যাবর্তন শব্দের বিশ্লিষ্ট রূপ বা গঠন। প্রত্যাবর্তন শব্দটির প্রথমে রয়েছে উপসর্গ এবং পরে রয়েছে, মানে শেষাংশে রয়েছে প্রত্যয়। মূল শব্দটা এখানে হচ্ছে আবর্ত। আবর্ত শব্দের অর্থ হচ্ছে ঘোরা। ঘোরা মানে টাট্টু ঘোরা না, ঘোরা মানে ঘোরা ফেরার ঘোরা, ঠিক আছে? তো শুরুতেই প্রতি যোগ আবর্ত যোগ অন হচ্ছে এখানে ভাববাচক একটা প্রত্যয়। তো এই সব কিছু মিলে হয়েছে প্রতি যোগ আবর্ত যোগ অন মিলে হয়েছে প্রত্যাবর্তন। অর্থাৎ উপসর্গ যোগ হলে আমরা জানি অর্থ পরিবর্তন হয়, তাই ঘোড়াটা ঘুরে ফিরে আসা হয়ে গেছে, ঠিক আছে? তো প্রত্যাবর্তনের লজ্জায় এখন আমরা লাইন টু লাইন ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা অবশ্যই কবি পরিচিতি, লেখক পরিচিতি নিজেরা নিজেদের বই থেকে সুন্দর করে পড়ে নিব। লেখক এবং কবি পরিচিতির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি বলি বা সেই জায়গাগুলো দেখে যেতে বলি, কিন্তু আমরা লাইন টু লাইন সেখানে পড়িয়ে ভিডিও কলে পরে বৃদ্ধি করতে চাই না। তো এই ক্ষেত্রে আল মাহমুদের জন্মসাল, জন্মস্থান, বাবা মা এবং বিশেষ করে আল মাহমুদের যে প্রকৃত নাম ছিল এটা মনে রাখতে হবে। আল মাহমুদের প্রকৃত নাম, তারপরে আল মাহমুদ কিভাবে পেশা শুরু করেছিলেন, পরবর্তীতে তিনি কোন পেশায় যুক্ত হয়েছিলেন, তার যে বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে এগুলো জেনে যেতে হবে। তারপরে
আল মাহমুদের আমরা যে কবিতাটা পড়ব প্রত্যাবর্তনের লজ্জা, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কেমন ধরনের কবিতা, পাঠ পরিচিতির প্রথম 2টা লাইন আমরা মনোযোগ দিয়ে পড়ব। তো চলেন আমরা এখন বই থেকে একদম ধরে ধরে শব্দ টু শব্দ জব্দ করি, আমাদের মাথায় লাইন টু লাইন ব্যাখ্যা হবে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রত্যাবর্তনের লজ্জার লাইন টু লাইন ব্যাখ্যায়। আমার মতো বই নিয়ে বসে পড়েন, নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা হবে, যে ব্যাখ্যা হয়তো ইতঃপূর্বে আপনি কোথাও কোনোদিন পাননি। এরকম কবিতা লাইন টু লাইন শব্দ টু শব্দ ধরে যে ব্যাখ্যা করা যায়, সেই চিন্তা পরিবর্তন হবে আপনার। আমরা শুরু করছি। বলছে, শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। এটা একটা বাক্য। তো শেষ ট্রেনের কথা কেন বলা হচ্ছে? কারণ আপনি খেয়াল করে থাকবেন যে কোথাও আপনি ঘুরতে গেলে, বেড়াতে গেলে বা সেখান থেকে ফিরতে গেলে যে কোনো পরিবহনের একটা নির্দিষ্ট টাইম শিডিউল রয়েছে, হোক সেটা বাস বা ট্রেন। রাত 12টা বা 1টায় থাকে সর্বশেষ ট্রেন বা সর্বশেষ বাস। ওই সর্বশেষ বাহনটি আপনি যদি ধরতে না পারেন, তাহলে ওই দিনের মতো আপনি আর ফিরতে পারবেন না অথবা যেতে পারবেন না, পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এর আগে অনেকগুলো ট্রেন চলে গেছে, শেষ ট্রেনে কবি গ্রাম থেকে শহরে যাবেন, আর এই ট্রেনটা তিনি ধরবেন বলে একরকম মানে প্রায় ছুটতে ছুটতে, দৌড়াতে দৌড়াতে, তাড়াহুড়ো করতে করতে স্টেশনে পৌঁছে দেখি, এখানে কবি বলছেন, নিজের কথা বলছেন উত্তম পুরুষের মতো করে, যে ছুটতে ছুটতে আমি তড়িঘড়ি করে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। এখন নীলবর্ণ আলোর সংকেত স্টেশনে পৌঁছে গিয়ে দেখলেন, তার মানেটা কি? নীলবর্ণ আলোর সংকেতটা হচ্ছে যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যায় তখন নীল বর্ণ জ্বালানো হয় বা নীল আলো জ্বালানো হয়, যেই সংকেত দ্বারা বোঝানো হয় যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে। তাহলে এই নীলবর্ণ আলোর সংকেত তিনি হন্তদন্ত হয়ে গিয়ে দেখলেন, তাহলে প্রথম আশার বাতি নিভে গেল, অর্থাৎ তিনি কষ্ট পেলেন, ট্রেন ধরতে পারলেন না, এরকম একটা আবহ তৈরি করছে। তারপর বলছে, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। কোন গাড়ি ছেড়ে দিয়েছে? ট্রেন ছেড়ে দিয়েছে। কিভাবে? হতাশা যেরকম হঠাৎ চলে আসে, ঠিক হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল, মানে হুইসেল কি? আওয়াজ, গাড়ি যে সিটি বাজায়, এই হুইসেল দিয়ে গাড়ি যেন ছেড়ে দিয়েছে। তাহলে এখানে হতাশার প্রতীক কোনটি? হতাশার প্রতীক হচ্ছে হুইসেল। ঠিক আছে, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, যাদের সাথে, কাদের সাথে? এটা হতে পারে কবির বন্ধু বান্ধব, পরিজন, আত্মীয় স্বজন, পাড়ার, যাদের সাথে একসাথে খেলাধুলো করেছে, যারা কিনা প্রত্যেকেই উচ্চ জীবনের, শহরে জীবনের, প্রতিষ্ঠিত জীবনের স্বপ্ন দেখে, তাদের কথা বলছে। তারা ইতোমধ্যে ট্রেনে চড়ে বসেছে, কিন্তু কবি একমাত্র একা ব্যর্থ হয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ, উৎকণ্ঠিত মানে চিন্তিত মুখ। কেন চিন্তিত মুখ? এই যে সবাই উঠে গেছে, তাদের প্রিয় বন্ধু কবি উঠতে পারেননি, এই উৎকণ্ঠিত মুখ জানালায় উপুর হয়ে আমাকে দেখছে, জানালা দিয়ে মুখটা বাড়িয়ে উপুর হয়ে আমাকে দেখছে। কেন দেখছে? আমি ব্যর্থ হয়েছে, তারা আমাকে ছেড়ে যাচ্ছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে, হাত নেড়ে তারা আমার এই দুঃখের সময়টাতে সান্ত্বনা দিচ্ছে যে এবার না পারিস, পরবর্তীবার তুই নিশ্চয়ই ট্রেন ধরতে পারবি, বা পরবর্তী ট্রেনে পরবর্তী কোনো একটা দিনে তুই শহরে চলে আসিস উচ্চ জীবন বা প্রতিষ্ঠিত জীবনের স্বপ্নের জন্য। তারপর বলছে দ্বিতীয় প্যারাতে যে আসার সময়, কিসে আসার সময়? এই যে বাড়ি থেকে তিনি যখন স্টেশনে এলেন সেই সময়টার কথা বলছে। আসার সময় আব্বা, কবির বাবা, তাড়া দিয়েছিলেন, মানে ব্যস্ত লাগাচ্ছিলেন, দ্রুত যেতে বলছিলেন, কারণ তিনি পিতা হিসেবে তার পুত্রের বৈশিষ্ট্য জানেন, যে এই পুত্র অলস কিংবা গ্রামের মোহমায়ায় সে শহরে যেতে চায় না, প্রতিষ্ঠিত হতে চায় না, গ্রামীণ এই সহজ সরল জীবনকে সে ভালোবেসে এখানেই চিরতরে থেকে যেতে চায়। তাই বাবা চাই যে সন্তান প্রতিষ্ঠিত হোক, বাবার স্বপ্ন, এজন্য বাবা বারবার তাড়া দিচ্ছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে। এটা বাবা বলল তার সন্তানকে, কবিকে, যে তুই যেভাবে গোছাচ্ছিস, নড়ছিস না, যাচ্ছিস না, তোর সময় বয়ে যাবে, দেখবি যে তোর সময়টা চলে যাবে, তুই আবার গাড়ি পাবি, মানে তুই কি আর গাড়ি পাবি? কিছু কিছু কথার প্রকাশভঙ্গির মধ্যে উত্তর রয়েছে, যে তুই আবার খাবি,
তার তুই আবার গাড়ি পাবি, তার মানে কি তুই আবার গাড়ি পাবি না। তুই যদি এই ট্রেনটা মিস করিস, এরকম ঢিলে ঢালাভাবে আলসেমি করে গোছাতে গোছাতে পরবর্তী গাড়ি তুই পাবি না। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আজ রাত না হয় মানে পরবর্তী সকালে, যেহেতু কবি বাসা থেকে বাড়ি থেকে বের হবেন, সুতরাং ঠিক টাইমে উঠতে পারবেন কিনা এ কারণে আজ রাতটা কবিকে তার মা বই নিয়ে বসে থাকতে বলেছে। ইতোপূর্বে কবি বিভিন্ন পরীক্ষার জন্য বা লেখাপড়ার জন্য যেভাবে একদম জীবনের প্রতি সিরিয়াস হয়ে পড়াশোনা করেছেন, ঠিক সেভাবে আজকে রাতটা বই নিয়ে বসে থাকতে বলেছেন যে কত রাত তো অমনি থাকিস, মানে কত রাত তো এভাবে রাত জেগে পার করেছিস পড়াশোনা করতে গিয়ে। তারপর বলছে, আমার ঘুম পেল, আমার ঘুম পেল। এই ঘুম হচ্ছে মানে তার জীবনের ওই সময়কার কাল, এই ঘুমের কারণে পরবর্তী দিন কিন্তু ঠিকঠাক তিনি উঠতে পারেননি। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। খুবই দুর্দান্ত দারুণ একটা লাইন। এক নিঃস্বপ্ন নিদ্রায়, নিদ্রা মানে ঘুম আর নিঃস্বপ্ন মানে স্বপ্নহীন। তাহলে আমি এমন এক ঘুম ঘুমালাম যে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন নেই। এই স্বপ্ন বলতে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে আমার ঘুমের মধ্যে এখন আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমি নিহত হয়ে থাকলাম। মানে একরকম ঘুমে এত পড়ে থাকলাম বা ঘুমের ভেতর এত আমি নিবিড় গভীরভাবে নিজেকে জড়িয়ে ফেললাম যে আমাকে যেন মনে হচ্ছে যে আমি মৃত হয়ে পড়ে আছি। তাই বলছে যে নিহত হয়ে থাকলাম। তারপর বলছে যে অথচ, মানে অথচ কখন বলে, যখন বৈপরীত্য বোঝানো হয়, ঠিক আছে। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না, অর্থাৎ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না মানে মিস করে না। এই অথচ বলছে, আমি বলেছি বৈপরীত্য বোঝায়। যেরকম আমি যদি বলি যে তুমি তো সবসময় ফেল করো অথচ আমি কোনোদিন ফেল করি না, বা তুমি সবসময় আগে আগে সব কিছু খেয়ে ফেলো অথচ আমি তোমার জন্য সব কিছু রেখে দিই। তো এখানে এই প্যারাটাতে মূলত বোঝাতে চাচ্ছে যে আমি যে বারবার ট্রেন মিস করি অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। এখানে প্রত্যেকটা লাইন জ্ঞানমূলক বা বহু নির্বাচনীতে আসতে পারে যে কে কোনোদিন ট্রেন ফেল করে না, তারপরে হচ্ছে কে আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। এর আগে এই যে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, এই যে স্বপ্নহীন ঘুমে কবি আচ্ছন্ন, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে, দুঃখিত অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে। তারপর চাই, লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। কত চালাক, কত প্রত্যুৎপন্নমতি যে লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে দিয়ে টিকিট কিনতে পাঠায়। কিন্তু লেখক বা কবি পক্ষান্তরে লাইলির তুলনায় বা ফরহাদের তুলনায় বা জাহানারের তুলনায় কত অলস, কত বেখেয়ালি, কত উদাসীন, কত অমনোযোগী সেটা বোঝাচ্ছে। তারপর বলছে, নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারেনি। প্রত্যেকটা লাইন কিন্তু জ্ঞানমূলক বা বহু নির্বাচনের জন্য। প্রশ্ন হতে পারে যে কে কোথাও যাওয়ার আগে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আমার ক্ষেত্রে হয় বা অনেকের ক্ষেত্রে হয় যে কোনো একটা বিষয় নিয়ে আমরা দারুণ উত্তেজিত থাকলে, সেই বিষয়টা নিয়ে একটা মানে টান টান পর্বে থাকলে ভাত খেতে ইচ্ছে করে না, কি জানি কি হয়, কখন যাব, কখন করব, এ জাতীয় যে একটা উত্তেজনা কাজ করে, ঠিক নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। মানে কত উত্তেজিত থাকে সে। আর এদের তুলনায়, এই চারজনের তুলনায়, জাহানারা, ফরহাদ, লাইলি, নাহার, এদের তুলনায় কবি কত অলস, নিজের কাছে আত্ম উপলব্ধি বা আত্মস্বীকারোক্তি তিনি দিচ্ছেন। এখন এই চারজন কবির কি হয় বলছে, আর আমি এদের ভাই। তাহলে কবি কাদের ভাই? বহুপদী সমাপ্তি সূচকে রোমান সংখ্যা 1 2 3 4 দিয়ে 1 2 3 দিয়ে আসতে পারে। তো বলছে যে আর আমি এদের ভাই, এই কথাটার মধ্যেও নিজেকে তুচ্ছ বা সামান্য করে দেখার একটা বিষয় রয়েছে। কিভাবে? যে আমার ভাইয়েরা ডাক্তার, কেউ মুক্তার, কেউ উকিল, কেউ বিদেশে থাকছে, আর আমি রিক্সা চালাই, আমি এদের ভাই। মানে এর মধ্যে কেমন যেন একটা আক্ষেপ, হতাশা, নিজেকে তুচ্ছ করে দেখার একটা বিষয় রয়েছে। সামনে আগাই, হ্যাঁ। 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে, তাহলে কবি প্রথমত 7 মাইল হাঁটলেন, হাঁটার পরেও তিনি গাড়িটা পেলেন না। শেষ রাতের ওই শেষ গাড়িটা তিনি হারালেন, মানে মিস করলেন, ব্যর্থ হলেন। হওয়ার পরে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি, শীতকাল, কুয়াশায় তিনি কাঁপছেন। একে তো
ট্রেন মিস করেছেন, মনস্তাত্ত্বিক একটা বিষয় রয়েছে। তারপর প্রাকৃতিক শারীরিক যে ঠান্ডা, এই ঠান্ডা কবিকে কাঁপুনি তৈরি করে দিয়েছে তার শরীরে। আর ট্রেনটা হচ্ছে, স্টেশনটা হচ্ছে একটা অখ্যাত, মানে এরকম খুব বেশি নাম করা কোনো একটা স্টেশন না। তাহলে কবি যেহেতু ট্রেন মিস করলেন, এখন কবি কি করবেন? কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, এই কুয়াশার সাদা পর্দা, সাদা পর্দা তো কুয়াশার যে সাদা রং, এই কুয়াশাকে সাদা পর্দা বলছে। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, মানে আবার আমি ঘরে ফিরবো যথারীতি এর আগে যেভাবে ফিরেছি, দোলাতে দোলাতে খুব স্বাচ্ছন্দ্যে অবহেলে যেভাবে ফিরেছি, ওরকমভাবে আমি আবার ঘরে ফিরবো, বাড়ি ফিরবো। তারপর বলছে শিশিরে আমার পাজামা ভিজে যাবে, মানে সমস্ত রাতের এই যে অপেক্ষা, সমস্ত রাতটা যে বাইরে কাটানো, বিশেষ করে শেষ রাতের পর ভোর রাত পর্যন্ত যে টনটনে যে শীত, কনকনে যে শীত, এই শীতে কুয়াশা এত তীব্র, শিশিরে কবির পাজামা পর্যন্ত ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীললজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। বাক্যটা একটু বড়, লাইনটা বড় হওয়ার কারণে আমরা একটু ছোট করে খাটো করে ভেঙে বলছি। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে, শীতের বিন্দু হচ্ছে এখানে কুয়াশা, কিন্তু তার চোখের পাতায় আসলে কুয়াশা জমে না। মূলত চোখের পাতায় যে ব্যর্থতা বা গ্লানির যে একটা কষ্ট, কষ্টের যে কান্না, বিন্দু বিন্দু সেই জল জমতে থাকে, যেটাকে শীতের কুয়াশার সাথে প্রতীকী অর্থে তুলনা করা হয়েছে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীললজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। লাল সূর্য উঠলে যেরকম লাল আভা থাকে, মানুষ বেহায়া বা লজ্জাহীনতায় পড়লে ওরকম একটা নির্লজ্জের মতো হয়ে যায়, ব্যাপারটা নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। তাহলে লাল সূর্য কিভাবে উঠে আসবে? নির্লজ্জের মতন, নির্লজ্জহীন, নির্লজ্জ যেরকম কবি, মানে লজ্জাহীন বা হচ্ছে কোনো রকম ভয় ডর ছাড়া, শঙ্কা ছাড়া, লজ্জা ছাড়া তিনি যে ফিরে যাচ্ছেন, ঠিক ওরকমভাবেই লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী। তাহলে আমি যখন পরাজিতের মতো করে ফিরছি, তখন সকাল হবে হবে ভোরের একটু আগে, তখন দেখব যে প্রথম সকালে আমার মুখের ওপর রোদ পড়েছে, রোদ নেমেছে, সামনে দেখব পরিচিত নদী। এই সামনের কবিতার গ্রামের পরিচিত নদী দেখে একটু সাহস পাবেন, আর একটু সামনের দিকে তিনি এগিয়ে যাবেন। তারপর বলছে ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম। ছড়ানো ছিটানো ঘরবাড়ি কেন? কারণ গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু এই শহরের মতো এত ঘন ঘন পাশাপাশি হয় না, একটু দূরত্ব, তো এইগুলো মনে হচ্ছে যেন ছড়ানো ছিটানো ঘরবাড়ি আর গ্রাম। এগুলো কবিকে সাহস দেখাচ্ছে বা কবির লজ্জাটাকে একটু একটু কাটিয়ে দিচ্ছে। তারপর বলছে জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে কোন দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তা এক পাল বা এক ঝাঁক বক উড়ে যাচ্ছে জলার দিকে। এখন জলা হচ্ছে জলাশয়, দিঘি। তারপর বলছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। এই আটচালা এটা সমাসবদ্ধ একটা শব্দ, দ্বিতীয় পত্রের জন্য খেয়াল রাখবেন। তো বলছে যে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। এই আটচালাটা হচ্ছে ঘর। আগেকার দিনে যত বেশি চালের ঘর হতো, তত বেশি মানে পারিবারিক গৃহস্থ অর্থনৈতিক সচ্ছলতা প্রকাশ পেত। তো আটচালা ঘর মানে কবিরা অনেক বড় লোক ছিলেন। হ্যাঁ, এখনকার ডুপ্লেক্স বাড়ির যেরকম সম্মান রয়েছে, আগেকার দিনে আটচালা ঘর যাদের থাকতো, এই গৃহস্থ পরিবারে একটা সম্মান থাকতো সমাজে, পরিবার মানে গ্রামে। তারপর বলছে আটচালা ঘর তিনি দেখলেন। এই আটচালা ঘর দেখে দারুণ ভয় তিনি পেলেন। বলছে তার প্রথম খারাপ লাগা তৈরি হয়, ভয় লাগা শুরু হয় যে না জানি বাড়িতে ফিরলে পরিবারের লোকজন কি কটাক্ষ করবে, কে কি বলবে। দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান। তাহলে কবির বাড়ির ওখানে আটচালা বাড়ির সামনে একটা কলার ছোট বাগান ছিল, কলা গাছের, এটা মনে রাখতে হবে। তারপর বলছে দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে। এই যে কলার যে পাতা, লম্বা লম্বা বড় বড় পাতা, এগুলো নানা করে কাঁপছে, মানে এভাবে এভাবে কাঁপে যেন মনে হয় যে আমাকে হাতের ইশারা নানা করছে, ওরকম কবি কল্পনা করছে যে দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে। তারা আমার এই ফিরে আসাকেই যেন প্রত্যাখ্যান করছে, মেনে নিচ্ছে না, বা তারা হচ্ছে অনীহা প্রকাশ করছে। তাই বলছে দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে, তারা যেন আমাকে স্বাগত জানাচ্ছে না, আমার ফিরে আসাকে মেনে নিচ্ছে না। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবি আই আলাই রব্বি কুমা তুকাল দিবার।
এই লাইনটা আমরা আরো একটু ছোট ছোট করে বলি। বৈঠকখানা থেকে যেহেতু এই আটচালা ঘর, সেখানে শোয়ার ঘর, বৈঠকখানা, অনেক ঘর থাকবে, ঠিক আছে? তো বৈঠকখানা ঘর এখন ওই যে ড্রয়িং রুম যেরকম, ওরকম বৈঠকখানা থেকে আব্বা ভোরবেলা, তখন কিন্তু ভোরবেলা, হ্যাঁ, একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। এখন আমি কাউকে দেখলাম কিন্তু একবার দেখে মুখ অন্যদিকে ঘোরালাম বা মুখ নিচু করে থাকলাম, তাহলে তাকে দেখা বা তার আশাটাকে আমি গুরুত্ব দিলাম না বা খুশি হলাম না, ঠিক আছে? তো এই কবির বাবা কবিকে দেখে মুখ নিচু করে রইলেন, তার মানে কবি ফিরে আসাটাতে তিনি খুশি হননি। আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এটা হচ্ছে সূরা রহমানের একটা আয়াত। এই আয়াতটা ঘুরে ফিরে এই রহমান সূরার ভিতর কয়েকবার, 31 বার এসেছে। অর্থাৎ জিন এবং মানব জাতি, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে করবে অস্বীকার। তার মানে যেহেতু কবির বাবা এরকম একটা আয়াত পড়ছেন, তার মানে তিনি কোরআন পড়ছিলেন, যেটা আমাদের আবহমান গ্রামের বিভিন্ন গ্রামগুলোতে, আবহমান বাংলার বিভিন্ন গ্রামগুলোতে আমরা দেখি যে এখনো পর্যন্ত অনেকেই ভোরবেলা উঠে কোরআন শরীফের সুললিত কণ্ঠে কিন্তু মেতে ওঠেন। তারপর বলছে, বাঁশি বাসন হাতে গ্রামের নারীদের বা শহরের নারীদের একটা সাধারণ বৈশিষ্ট্য মিলে যেতে পারে। সেটা হচ্ছে গত রাতের যে খাবার খাওয়ার পরে যে বাসন থাকে, হাঁড়ি পাতিল থালা বাসন থাকে, সেটা কিন্তু তারা রাতে ধোয় না, দ্রুত ঘুমানোর জন্য। পরের দিন ভোরবেলা সকাল সকাল উঠে সেই বাসি বাসন তারা মাজেন বা পরিষ্কার করেন। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, এটা কবির বিশ্বাস যে আম্মা অবশ্যই হেসে ফেলবেন। তাহলে দেখেন, প্রকৃতিও কবিকে স্বাগত জানাচ্ছে না, তারপর বাবাও খুশি হলেন না, কিন্তু কবির মা আম্মা কিন্তু কবিকে দেখে হেসে ফেলবেন। কারণ আমাদের এই প্রত্যাবর্তন, যে প্রত্যাবর্তন লজ্জার, সেখানে অন্তত আমাদেরকে সমর্থন যোগানোর জন্য, সাহস যোগানোর জন্য মায়েরা অনেক ভূমিকা পালন করে। তখন কবির মা বলবেন, ভালোই হলো তোর ফিরে আসা। এটা হচ্ছে কবি যে হতাশ হয়ে মুষড়ে পড়েছেন, সেই জায়গা থেকে কবিকে কিছু অনুপ্রেরণা দেওয়ার জন্য কবির মা বলছেন, ভালোই হলো তোর ফিরে আসা। মানে তুই এসেছিস, ভালো করেছিস, যাসনি, ভালো হয়েছে। তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। এই কথার মধ্যে একটা পরম আদর, পরম একটা স্নেহ, পরম একটা গুরুত্ব রয়েছে। মানে পরিবারে কেউ একজন না থাকলে, বিশেষ কেউ না থাকলে যেন ঘরবাড়ি সব শূন্য শূন্য লাগে। তাহলে কবি কারো কাছে, বিশেষ হোক বা না হোক, তার মায়ের কাছে গুরুত্বপূর্ণ বা বিশেষ। সন্তান মায়ের কাছে সবসময় বিশেষ হয়। বলছে, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়। তাহলে মা তাকে স্বাগত জানিয়ে মানিয়ে নিয়েছে। তারপর কবি বলছে, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। এই যে ঘষে ঘষে, এটা ব্যাখ্যা করতে হবে। কবি যে প্রত্যাবর্তন করলেন ব্যর্থতা পরাজয়ের গ্লানি নিয়ে, এই প্রত্যাবর্তনের লজ্জাকে তিনি তুলে ফেলবেন ঘষে ঘষে। মানে ওই লজ্জার ছিটে ফোঁটা পর্যন্ত তিনি রাখতে চান না, একদম সমূলে উৎপাটন করতে চান, পরিপূর্ণভাবে তিনি ভুলে যেতে চান ওই পরাজয় বা ওই ব্যর্থতার যে লজ্জা, সেটা মাকে জড়িয়ে ধরে একেবারেই তিনি ভুলে যেতে চান। তাই তিনি বলছেন, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। এখানে এই যে মা, এই মা কিন্তু গ্রামীণ প্রকৃতি, নিজের মায়ের পাশাপাশি গ্রামীণ প্রকৃতিকে বোঝাচ্ছে। শহরে জীবন ব্যর্থ হয়ে আবার যে সরল সহজ গ্রামে ফিরে এসেছে কবি, গ্রামীণ এই জীবনটাকে যেন আবার মানে স্বাগত জানিয়ে এই চিরাচরিত প্রকৃতিতে যেন তাকে আবার স্বাগত জানিয়ে মানিয়ে নিচ্ছে। তো এরই মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হয়েছে। আপনাদের আজকের আলোচনার কোথাও যদি এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী কোন ক্লাসের জন্য ভিডিও চান সেটা আমাকে জানাবেন, তাহলে সেভাবে আমরা পরবর্তী ভিডিও প্রস্তুতি নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।